সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল এবং গণশক্তি ডিজিটালের পেজে স্বাগত। গত 11 ফেব্রুয়ারি কলকাতা থেকে জোর করে গ্রেপ্তার করা হয়েছিল সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএম বিধায়ক তথা রাজ্যের ক্ষেতমজুর ইউনিয়নের সম্পাদক নিরাপদ সর্দারকে। গতকাল আদালত তাকে জামিন দিয়েছেন, নিঃশর্ত জামিন দিয়েছেন এবং পুলিশের এই আচরণের তীব্র সমালোচনা করেছে আদালত। আজকে আমরা আমাদের সাথে পেয়েছি ক্ষেতমজুর ইউনিয়নের নেতা নিরাপদ সর্দারকে। প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করব, কালকে আপনি যখন জামিন পেয়েছেন তখন গোটা সন্দেশখালীতে বিভিন্ন জায়গায় এবং রাজ্যে বামপন্থী কর্মীরা পথে নেমেছেন, মিছিল করেছেন, আদালতের রায়কে স্বাগত জানিয়েছে। সন্দেশখালী সাধারণ মানুষের কাছ থেকে তাদের নেতা নিরাপদ সর্দারের কোনো ফোন এসছে নিরাপদ সর্দারের কাছে? ওই সময়টা তো আমার কাছে ফোন ছিল না, ফোন থাকার সুযোগ নেই, কারণ আমি তো 17 দিন পরে জেল থেকে বেরোচ্ছি। শুধু জেলে তো ফোন নেওয়ার কোনো স্কোপ নেই, শুধু ফোন আসার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, আপনাকে যখন পুলিশ গ্রেপ্তার করলো, আপনাকে প্রথমে বাড়ি থেকে আটক করা হয়েছিল, পুলিশ যেটা বলছে। থানায় নিয়ে গিয়ে বা আপনাকে যখন সন্দেশখালী থানায় নিয়ে যাওয়া হলো, কি জানতে চেয়েছিল পুলিশ? ভানু মণ্ডল যেই অভিযোগ করেছিল আপনার বিরুদ্ধে, মিথ্যা অভিযোগ, কি জানতে চেয়েছিল পুলিশ আপনার কাছ থেকে? আসলে আমাকে গ্রেপ্তার করা হয়েছে আমার কলকাতার বাড়ি বাঁশদ্রোণী থেকে। বাঁশদ্রোণী পুলিশেই আমাকে ডেকে নিয়ে এসেছিল বাঁশদ্রোণী থানায়। বাঁশদ্রোণী থানায় ডেকে নিয়ে এসে বসিয়ে রেখেছিল। তারপরে প্রায় 10:30 থেকে বসে 2:30টার সময় সন্দেশখালীর পুলিশ গিয়ে আমাকে রেস্কিউ করে নিয়ে আসে। রেস্কিউ মানে এফআইআর লজ হলো, তারপরে আমাকে আনা হলো। কোথায় না, বসিরহাট থানাতে। সন্দেশখালী থানাতে নিয়ে যাওয়া হয়নি, আমাকে বসিরহাট থানাতে আনা হলো এই রাত্রে। আমি বসিরহাট থানাতেই ছিলাম। তার পরের দিন 12 তারিখে আমাকে কোর্টে তোলা হয়। 12 তারিখে কোর্টে তোলার পর কোর্ট থেকে হয়, পিসি নেয় সন্দেশখালী থানা, পিসি নেয় সন্দেশখালী থানা 3 দিনের জন্য। আমাকে সেই পিসি সন্দেশখালী থানা নিলেও আমাকে রাখা হলো কিন্তু বসিরহাটে। আচ্ছা, বসিরহাট থানাতে। আমি বসিরহাট থানাতেই 3 দিন ছিলাম। 3 দিনের মধ্যে নো টক, কোনো কথা হয়নি, কোনো জিজ্ঞাসা করেনি, কিছুই করেনি। বুঝলাম না যে পিসি মানে কি, কেন পিসিতে নেওয়া হলো। ভানু মণ্ডল একেবারে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ শিবু হাজারার আলাঘর পাহারা দেওয়ার লোক। আচ্ছা, তার বাড়ি হচ্ছে জিলিয়াখালীতে। আচ্ছা, আপনি যখন জেলে ছিলেন বা আপনি গ্রেপ্তার হওয়ার আগে থেকেই সন্দেশখালীতে গণ আন্দোলন বা মানুষের যে বিক্ষোভ সেটা আছড়ে পড়েছিল। মহিলারা অভিযোগ করছে দিনের পর দিন তাদের সম্মানহানি করা হয়েছে, রাতের অন্ধকারে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছে, গিয়ে তাদের সম্মানহানি করা হয়েছে। আপনি বিধায়ক থাকাকালীন বিধানসভায় এই কথাটি বারবার তুলেছেন এবং বিধানসভার রেকর্ড অনুযায়ী আপনি একাধিকবারই কথা বলেছেন। বিধানসভা ছাড়া প্রশাসনের কোন কোন স্তরে আপনি এই কথাটি জানিয়েছিলেন? আসলে দেখুন, নির্বাচিত হওয়ার পর বিধানসভার প্রতিনিধি হিসেবে বিধায়কদের বলার জায়গা হচ্ছে একটি, বাকি জায়গাগুলোতে পাবলিক ওরিয়েন্টেড। ওইখানে বলা আর না বলা দুটোর কোনো মানে হয় না। বিধানসভার বিধায়ক হিসেবে যদি তার এলাকার কিংবা রাজ্যের কোনো জায়গার মানে পার্টিকুলার অভিযোগ যদি করতে হয়, কোনো কিছুই জানাতে হয়, তাহলে সংবিধানের নিয়ম মেনে সেটা বিধানসভায় বলা উচিত। সেই জন্য আমি বিধানসভাতেই বলেছি। অন্য কোনো জায়গায় বলে, মিডিয়াতে বলে, প্রেস মিট করে আমি এটাকে হাইলাইট করতে চাইনি। আমি জাস্ট বিষয়টাকে জানিয়েছি সমাধানের জন্য, তাদের কাছে উপস্থিত করেছি বিধানসভাতে যে এই এলাকার এই পরিস্থিতি হচ্ছে, জমি লুট হচ্ছে, জমি কেড়ে নেওয়া হচ্ছে, পাট্টাদাররা দখলচ্যুত হয়ে যাচ্ছে। এটা করছে হচ্ছে তৃণমূলের নিচের তলার কর্মীরা। দয়া করে আপনারা এদেরকে থামান এবং যাদের জমি তাদেরকে ফেরত দিন। এটা ওখানেই বলার উপযুক্ত জায়গা বলে আমি ওখানেই বলেছি। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে তখন আপনাকে কোনো জবাব দেওয়া হয়েছিল? তখন মন্ত্রী দপ্তর তো জবাব দেয়নি, মন্ত্রীরাও জবাব দেওয়ার প্রয়োজন মনে করেনি। এমনকি আমার এই কথাটা সম্পূর্ণ শোনারও তাদের ধৈর্য ছিল না। যে ডেপুটি স্পিকার ছিল সোনালী গুহ, এখন সে বিজেপির নেতা, সে আমার অর্ধেক কথা বলার পরেও আমার মাইক বন্ধ করে দেওয়া হয়। বারে বারে এই ঘটনা ঘটেছে বিধানসভাতে। আপনি
বিজেপির কথা যখন উল্লেখ করলেন, তাহলে একটা প্রশ্ন আপনাকে করা যেতেই পারে, সেটা হচ্ছে 5 জানুয়ারি যখন শাহজাহানের বাড়িতে ইডি গেল, ইডি মার খেলো, তখন শুভেন্দু অধিকারী এখানে দাঁড়িয়ে বলল যে বাংলাদেশি রোহিঙ্গারা এই আক্রমণ করেছে। যখন সন্দেশখালীর মহিলারা যখন আন্দোলন করছেন, তাদের সম্মানহানি হয়েছে, এর বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে যখন আন্দোলন করছেন, তখন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি দিল্লি থেকে সাংবাদিক সম্মেলন করে বলছেন সংখ্যালঘুদের দ্বারা হিন্দু মহিলাদের নির্যাতন করা হয়েছে। গোটা বিষয়টাকে সাম্প্রদায়িক একটা রূপ দেওয়ার চেষ্টা করছে বিজেপি এবং আরএসএস। এই বিষয়টাকে আপনি কি চোখে দেখছেন? আসলে দেখুন, শেখ শাহজাহানকে যখন 5 তারিখে ইডি তার বাড়িতে তদন্ত করার জন্য যায়, তখন শেখ শাহজাহান তার পরিকল্পিতভাবে তার উপরের নেতৃত্বের পরামর্শ অনুযায়ী তার লোকজনকে দিয়ে হামলা করা, এখন মারধর করে তাদেরকে তাড়িয়ে দেয়। এক্ষেত্রে শেখ শাহজাহান দেখেছিল যে যদি ধরা পড়ে যায় ওই দিন, তাহলে অনেক কিছু সম্পত্তি সব সামনে চলে আসতো। শেখ শাহজাহানও ধরা পড়তো, মানে বিপুল সংখ্যক সম্পত্তি পাওয়া যেত। এটা যাতে ইডি না তার কবজায় নিতে পারে, তার জন্যেই মানে তার বাহিনী দিয়ে সমস্ত ঘটনা ঘটিয়েছে এবং ইডিতে তাড়িয়ে দিয়েছে। এই ক্ষেত্রে হিন্দু মুসলমানের কোনো গন্ধ ছিল না। এই হিন্দু মুসলমানের গন্ধটা নিয়ে আসছে বিজেপি পরিকল্পিতভাবেই। কারণ যে এলাকাতে এই ঘটনা ঘটেছে সেই এলাকাতে 25% মুসলিম, 25% আদিবাসী, বাকিটা তফসিলি জাতি অংশের মানুষ বাস করে। এবং মানে 77 সালের পর এই এলাকা খুব পিসফুল এলাকা ছিল। মানে দারুণভাবে মানুষ নিজেদের মতন করে তাদের জীবন জীবিকা নির্বাহ করত। অভাব অনটনের মধ্য দিয়েও মানুষ সুখে ছিল, শান্তিতে ছিল। তৃণমূল আসার পর যখন শোষণ শুরু হলো, তারপরে যখন এই শাহজাহানকে নিয়ে এই ঘটনা ঘটলো, এই সুযোগটা বিজেপি রাজনৈতিকগতভাবে তাদের দলকে প্রজেক্ট করার জন্যে তারা এই কথা বলার চেষ্টা করেছে। তাহলে আপনার কথা ধরে বা প্রকৃতপক্ষে এটা তো ধর্ম বর্ণ নির্বিশেষে গণ আন্দোলনের চেহারা নিয়েছে। সন্দেশখালী প্রাক্তন বিধায়ক হিসেবে, সেখানকার একজন বাসিন্দা হিসেবে নিরাপদ সর্দার এই গণ আন্দোলনকে কিভাবে দেখছেন? ওখানকার মা বোনেরা যেভাবে আন্দোলনটা করছে, এটা আমার রাজনৈতিক জীবনে একটা অভিনব আন্দোলন। এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। যে আন্দোলন আমাদের করার কথা আমরা পারিনি, আমি পারিনি, কিন্তু গ্রামের সাধারণ খেটে খাওয়া গরিব, আদিবাসী, তফসিলি জাতি মা বোনেরাও সেই আন্দোলনে সামিল হয়েছে এবং এটা সত্যি সত্যি শিক্ষণীয় বিষয়। এদের এই আন্দোলনে কোনো রাজনৈতিক রং নেই। সব অংশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে শেখ শাহজাহানের অত্যাচারের বিরুদ্ধে, শেখ শাহজাহানের জমি লুটের বিরুদ্ধে, শেখ শাহজাহানের ভোটাধিকার, যে অধিকার ছিল মানুষের ভোটের, সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তার বিরুদ্ধে মানুষ সরব হয়েছে। মানুষ এক কথায় যদি বলি, তাহলে মানুষ মানে হাঁপ ছেড়ে বাঁচতে চায়, নিজের মতন করে বাঁচতে চায়। সেই বাঁচার অধিকার এখন নেই। সেই জন্যই মানুষ ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন করছে। এই আন্দোলনকে আমি 100% সমর্থন করি। আমি তাদের পাশে থাকতে চাই। আমি এটাই বলেছি যে সন্দেশখালীর মানুষকে গণতান্ত্রিক আন্দোলনের জন্য আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমার পক্ষ থেকে যত রকমের সহযোগিতা, পাশে থেকে আমি তাদের সহযোগিতা করতে চাই। সারা ভারত কৃষক সভা এবং ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে ভূমি ও ভূমি রাজস্ব যে ব্লক অফিস রয়েছে এবং আধিকারিক রয়েছে, ওনার কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। সেখানে অনেকগুলো দাবির মধ্যে একটি অন্যতম দাবি হচ্ছে যে যাদের জমি কেড়ে নেওয়া হয়েছে তাদের জমি ফিরিয়ে দিতে হবে। আপনি কি মনে করেন যে এই সরকার জমি ফিরিয়ে দেবে? আসলে সরকারটা তো জমি ফেরানো সরকার নয়। সরকারটা যে মানবিক বলে তাও নয়, মানে অমানবিক বললেও সেটা কম বলা হয়। কারণ সরকার যদি জমি ফেরত দেওয়ার যদি তার মানসিকতা থাকতো, তাহলে আপনারা দেখবেন যে এই গত বিধানসভার আগের সেশনটাতে একটা বিল পাশ করেছে ওরা। তাতে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে বলেছে যে খাস ভেস্টেড বেনামি জমি যেগুলো, মানে পতিত জমি যেগুলো আছে, সেই জমি আর সরাসরি গরিব মানুষকে পাট্টা দেওয়া হবে না। ওই জমি সুলভ মূল্যে কিংবা ফ্রি পয়সাতে কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হবে। এইটা যদি সরকারের ডিসিশন হয়, এটা যদি অ্যাসেম্বলিতে তার সিদ্ধান্ত হয়, এটা দিয়ে বোঝা যায় এই সরকার যে গরিব মানুষকে জমি দেওয়ার জন্য না, জমি কাড়ার জন্যে। এখানে যে জমি ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, সেই জমির অ্যাকচুয়ালি যে জমিগুলো ওরা কেড়ে নিয়েছে
সেই জমির ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। গত 3 বছর আগে যে জমিতে চাষ হতো সেই জমি লুট করে নিয়ে তারা সেই জমিতে নোনা জল ঢুকিয়ে ফিশারি করেছে। এখন মানুষ বলছে আমাদের জমি ফেরত দাও, লিজের টাকা ফেরত দাও। জমি যে ওরা ফেরত দেওয়ার কথা বলছে, এই জমি যদি ফেরতও দিয়ে দেয় সেই জমিতে আর কোনোদিন সে চাষ করতে পারবে না। ফলে জমির ক্যারেক্টারই চেঞ্জ করে দিয়েছে। জমির ক্যারেক্টার চেঞ্জ করতে গেলেও তার অনেক নিয়মকানুন আছে। তৃণমূলের নেতা, জেলা পরিষদের মেম্বার, তৃণমূল এটা মনে করে না যে এটার নিয়ম মেনে করার, ফলে ইচ্ছে মতন করেছে এটা। এখন চারিপাশে চাপ তৈরি হয়েছে, মা বোনেরা ঘর থেকে বেরিয়েছে, ফলে চাপে পড়ে এখন তৃণমূলের নেতামন্ত্রীরা গিয়ে প্রলেপ দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখবেন যে বারে বারেই কিন্তু আমাদের রাজ্যের বিভিন্ন এলাকাতে, বিভিন্ন জেলাগুলোতে যখন এইরকম ঘটনা ঘটেছে, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি একটা টিম পাঠিয়ে টাকা পয়সা দিয়ে হোক, অন্যভাবে হোক, যেভাবে হোক মানুষকে শান্ত করার চেষ্টা করেছে। প্রলেপ দেয়া, নীতিগতভাবে জমি ফেরত দেওয়ার কোনো স্কোপও নেই, দিতে চায়ও না তারা। সন্দেশখালীতে তাই হয়েছে। মমতা ব্যানার্জি এবারও একটা টিম পাঠিয়েছে, রাজ্যের 2জন মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বোস, দুজনে গেছে গ্রামবাসীদের সাথে কথা বলে বিভিন্নভাবে বিভিন্ন কিছু বোঝানোর চেষ্টা করেছেন। তাদের কথা হচ্ছে যে তারা নাকি জানতেন না যে শেখ শাহজাহান সন্দেশখালীর বিভিন্ন ব্লকে, বিভিন্ন পঞ্চায়েতে এইভাবে জমি লুট করছে, মানুষের উপর অত্যাচার করছে। জেলা পরিষদের নেতা, সদস্য, তৃণমূলের নেতা, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জানে না শাহজাহান এই কাজ করছে, এটা আপনি মনে করেন? তৃণমূল যখন যখন সমস্যায় পড়ে তখন সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য অসত্য মিথ্যে কথা বলে। মিথ্যে কথা বলাটা শুধু তৃণমূলের অন্য নেতাদের না, মুখ্যমন্ত্রীকে আমি দেখেছি। আমি যখন বিধানসভায় এমএলএ ছিলাম তখনও বিধানসভার ভিতরেও মুখ্যমন্ত্রীকে অসত্য কথা বলতে দেখেছি। বারে বারে আমার সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে, আমি ওনার বক্তব্যে বাধা দান করেছি। ফলে মিথ্যে কথা বলাটা হচ্ছে তৃণমূলের সহজাত ধর্ম। ওরা মনে করে একটা মিথ্যেকে বারে বারে বললে সেটা সত্যিতে রূপান্তরিত হতে পারে। ফলে শেখ শাহজাহান একবার বানানো অস্ত্র, তারা সব জানে শেখ শাহজাহান কীরকম ধরনের লোক। আর শেখ শাহজাহান যদি ওই প্রকৃতির মানুষ না হতেন তাহলে তৃণমূলের নেতা হতে পারতেন না। আপনারা দেখবেন যে তৃণমূলের যত নেতা হয়েছে, যে যত বেশি দুর্নীতি করেছে, যে যত বেশি তার বাহুবল আছে, যে যত বেশি খারাপ কাজ করেছে, সেই কিন্তু তৃণমূলের নেতা। সুতরাং ওরা যেটা বলছে সেটা মানুষের সামনে এই মুহূর্তে না বললে নয়, তাই বলার চেষ্টা করছে। আচ্ছা, আজকে ঝুপখালি, বেড়মজুরের মতন গ্রামগুলোতে আবার মানুষ পথে নেমেছেন। বিশেষ করে পঞ্চায়েত প্রধানের নামে আজকে অভিযোগ করে মানুষ বলছেন যে পঞ্চায়েত প্রধান 100 দিনের টাকা দেয়নি, কাজ করিয়ে টাকা দেয়নি। আবাস যোজনার বাড়ি পিছু যে টাকা এসছে সেখান থেকে 20,000 টাকা করে পঞ্চায়েত প্রধান নিজে কাটমানি নিয়েছেন। গোটা রাজ্য জুড়ে 100 দিনের এই কাজের দুর্নীতি প্রতিদিন ধরা পড়ছে। ক্ষেতমজুর আন্দোলনের নেতা হিসেবে এই যে দুর্নীতি, এর বিরুদ্ধে আপনারা কিভাবে লড়াই চালাবেন? এটা আজকের শুরু হয়েছে বিষয়টা এরকম না। আপনাদের সম্ভবত মনে থাকতে পারে, সম্ভবত 13 কি 14 সালের দিকে একটা বাজেট পেশ করা হয়েছিল। তখন ওই দপ্তরের মন্ত্রী, মানে আবাসন দপ্তর এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী ছিল অরূপ বিশ্বাস। এখনও অরূপ বিশ্বাস আছে। অরূপ বিশ্বাস বাজেট পেশ করে বলেছিল যে তার আবাসন দপ্তরে খরচ হয়েছে 103% টাকা। ওইটা দেখার পর আমার কিউরিসিটি বাড়ে এবং আমি খোঁজ খবর নিই রাজ্যের বিভিন্ন জেলাগুলো থেকে। তাতে হিসেবটা এভাবেই এসেছিল 45% টাকা খরচা হয়েছে। তার মানে সম্পূর্ণ অসত্য কথা বলেছিল। আমি সমস্ত জেলার তথ্য ডকুমেন্টস তৈরি করে, কোন জেলা কত টাকা রিলিজ করেছে, কোন ব্লক কত টাকা রিলিজ করেছে, কটা ঘর শুরু করতে পেরেছে কি পারেনি, একটা ঘরে কত টাকা খরচা হয়, এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আমি বিধানসভায় পেশ করেছিলাম। তাতে প্রমাণ হয়েছিল যে অরূপ বিশ্বাস মিথ্যে কথা বলেছেন, উত্তর দিতে পারেননি, ধরা পড়ে গেছেন। তখন থেকেই আমরা বলা শুরু করছিলাম যে আবাস যোজনায় যে ঘরের টাকা দেয়া হচ্ছে তার কাটমানি নেওয়া হচ্ছে। কাটমানি নিলে ওই ঘরটা আবাস যোজনা করতে পারবে না। যে উদ্দেশ্য নিয়ে বামপন্থীরা চেষ্টা করেছিল যে বেনিফিশিয়ারিদেরকে টাকা দেয়া হোক, এটা শুধু বামপন্থীদের প্রজেক্ট নয়, গরিব মানুষের অভিজ্ঞতার বিনিময় করেই এই সিদ্ধান্তে আসা হয়েছিল। গরিব মানুষই বলেছিল যে ওই টাকাটা আমাদেরকে দিলে আমরা ভালো করে ঘরটা করতে পারি।
ফলে আমাদের কথা রাজ্যে আলোচনা হয়েছিল, রাজ্য থেকে দিল্লিতে আলোচনা হয়েছিল। আলোচনা করার পরে ঠিক হলো যে পশ্চিমবঙ্গের গরিব মানুষ যা আলোচনা করছে, যা ভাবছে সেটাই ঠিক, গরিব মানুষকে টাকা দেয়া হোক তাদের নামে। এটাও একটা আমাদের আন্দোলনের ফসল। সেদিন থেকে টাকা যায় গরিব মানুষের অ্যাকাউন্টে। সেই অ্যাকাউন্ট থেকেও টাকা কিভাবে নেওয়া হয় তারও প্ল্যানিং করেছে তৃণমূল আসার পরে। নাম আসার যাওয়ার সঙ্গে সঙ্গে যখন টাকা এসে যায় তখন তাদেরকে খবর দিয়ে দেয়। খবর দেওয়ার বলে যে ফার্স্ট কিস্তির টাকা এসেছে, তুমি 20,000 টাকা আমাকে দেবে, তারপরে টাকা তুলতে যাবে। এইভাবে কাটমানি খেয়েছে আবাস যোজনার ঘরের টাকাগুলোতে। ফলে এখন দেখবেন যে হিউজ পরিমাণে ঘর হাফডাং অবস্থায় পড়ে আছে, টাকা শেষ, অসংখ্য ঘর এইভাবেই পড়ে আছে। এটা বারে বারেই আমরাও কিন্তু বলেছি বিধানসভাতে, আজকের এলাকায় গেলে তা দেখা যায়। আবাস যোজনার টাকা যেমন লুট হচ্ছে, ঠিক তেমনি 100 দিনের কাজের টাকা মানে যে লুট হয়েছে গোটা রাজ্য জুড়ে। সমস্ত জেলাগুলোতে আমি ঘুরে ঘুরে দেখেছি কি অসহায়ের মধ্যে আছে গরিব মানুষ। তাদের গতর সর্বস্ব, না খাটলে খাওয়া হয় না, সেই গতরের টাকাও লুট করার জন্য তারা মুখিয়া হয়ে বসে আছে। গরিব মানুষের শ্রমের টাকা, হকের টাকা তাদের, সে টাকাটাও লুট করছে কি করে? বেআইনি জব কার্ড তৈরি করে। যে কাজ করছে তার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে না, যে কাজ করছে না তার অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে। সেখান থেকে 10,000 টাকা গেলে 2,000 টাকা দিয়ে 8,000 টাকা তার সুপারভাইজার অন্য নেতারা সব তুলে নিচ্ছে। একটা অদ্ভুত রকমের মানে চুরি চক্র তৈরি করেছে তৃণমূল আসার ফলে। ফলে গ্রামের গরিব মানুষ 100 দিনের কাজ করেও টাকা পায়নি। যার জন্যে দেখবেন এই যে নরেন্দ্র মোদী এবার বাজেটে টাকা কমিয়েছে। ও বলেছিল, আমরা চিৎকার করেছি যে টাকা কমানো যায় না, এত ভালো প্রজেক্ট, সবচেয়ে বেশি সম্পদ তৈরি হয় এই 100 দিনের কাজে, কেন টাকা কমাবেন? পশ্চিমবঙ্গের জন্য তিনি বলেছিলেন, পশ্চিমবঙ্গে আমি টাকা কেন দেবো? পশ্চিমবঙ্গে তো কাজ হয়েছে 37%। তাহলে মানুষ তো এই কাজ চায় না, তাহলে কেন দেব? এটা যেহেতু ডিমান্ড ওরিয়েন্টেড প্রজেক্ট, তাহলে মানুষ কাজ না চাইলে আমি টাকা দেবো কেন? মানুষের টাকা যখন লুট হচ্ছে, মানুষ তখন 100 দিনের কাজে তাদের আগ্রহ হারিয়েছে। ওরা দেখছে যে আমার শ্রম ওদের পকেটে চলে যাচ্ছে, আমি কেন যাব 100 দিনের কাজে? অথচ এটাই তার একমাত্র বিকল্প কর্মসংস্থান। কৃষিতে যে আক্রমণ, তাতে যদি ঘুরে দাঁড়াতে হয়, মানুষকে যদি কাজ পেতে হয়, 100 দিনের বিকল্প কোনো কাজ নেই। সেইখানে এভাবেই চুরি করেছে 100 দিনের কাজের টাকা। এখন বলছে টাকা ফেরত দেবে। আমরা বলেছিলাম কী করে দেবেন? আর দেবেন যদি, তাহলে এতদিন আগে দেননি কেন? 2 বছর লোকের কাজ পায় না। এই যাদেরকে টাকা দেবেন তাদের অনেকেই নেই এলাকাতে, তারা ভিন রাজ্যে চলে গেছে কাজ করার জন্যে। এদের টাকা কোথায় দেবে সে? একবার বললে 21 লক্ষ, তারপরে বললো 24.5 লক্ষ, এখন বলছে 59 লক্ষ মানুষকে কাজ দেবে। এটা এই নির্বাচনের সময় টাকা চুরি করার আরেকটা কৌশল। আচ্ছা, সন্দেশখালিতে এই জমি লুট, নোনা জল ঢুকিয়ে ভেড়ি করা, আবাস যোজনার টাকা চুরি করা, 100 দিনের টাকা চুরি করা, এইগুলো কবে থেকে চলছে? এ তো তৃণমূল সরকার আসার পরের থেকে। মমতা ব্যানার্জি তো লাইসেন্স দিয়ে দিলেন। মমতা ব্যানার্জি মিটিং করে বলে দিলেন, আরে নিচের দিকে যা করছো তার একটা অংশ যেন চুঁয়ে কালীঘাট পর্যন্ত আসে। নিচের নেতারা বুঝে গেল মুখ্যমন্ত্রী কি বলছে। আমরা বুঝতে পারি না, মুখ্যমন্ত্রী যদি বলে পূবের দিকে যাচ্ছে, আমরা বলি পূবের দিকে যাব। কিন্তু ওদের নিচ পর্যন্ত নেতারা জানে, দিদি যদি পূবে যায় বলে, তাহলে ও পশ্চিমে যাবে। অর্থাৎ দিদি যখন বলছে, আমরা নেতা হয়ে গেছি। চুরি করার লাইসেন্স পেয়ে গেছে ওরা। এ তো মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী চুরি হচ্ছে। এই জবাব তো মমতা ব্যানার্জিকে দিতে হবে, কারণ তিনি তো বলেছেন পরিষ্কার, যা করছো করো, একা খেও না। মানেটা আমরা বুঝি না, কিন্তু ওরা খুব ভালো করে বোঝে। সুতরাং চুরি হয়েছে। আপনি দেখবেন যে 2011-র পরে, মানে 2013-র যে পঞ্চায়েত হলো, সেই পঞ্চায়েত থেকে ফুলদমে চুরি শুরু হয়েছে। পুরো টাকা তারা যে যার মতন করে লুট করেছে, পঞ্চায়েতের টাকা। সন্দেশখালির এই যে মানুষের আন্দোলন, তাহলে সেই আন্দোলনটা এত বছর বাদে কেন আছড়ে পড়লো? সন্দেশখালির মানুষ তো খুব আতঙ্কের মধ্যে ছিল এতদিন, বিরাট বিপদের মধ্যে ছিল। সেই বিপদ কোনো দিনের জন্য আমরা কেউ জানতে পারতাম না, আমাদের রাজ্যের মানুষ কেউ জানতে পারতো না। আমরা উপলব্ধি করছিলাম, বলার চেষ্টা করছিলাম, বলে তো তার সুরাহা করার কোনো জায়গা নেই। কারণ সরকারটা চায় ওরা আতঙ্কের মধ্যে থাকুক। সন্দেশখালির মানুষকে আতঙ্কের মধ্যে রাখতে না পারলে আমি নির্বাচনে জিততে পারবো না। ওখানে যদি আমাকে নির্বাচনে জিততে হয়, তাহলে সন্দেশখালির মানুষকে
ভয়, সন্ত্রাস, আতঙ্ক, অত্যাচারের মধ্যেই রাখতে হবে। তা না হলে সন্দেশখালীর মানুষ সব লাল ঝান্ডায় চলে যাবে, কারণ সন্দেশখালী হচ্ছে তেভাগা আন্দোলনের পীঠস্থান। ওখানকার মানুষ লাল ঝান্ডাকে জন্ম দিয়েছে। ওখানে শেখ শাহজাহানের মতো লোক আমার দরকার। তাই মানুষকে সেভাবে ভয়ভীতি সন্ত্রাসের মধ্যে রেখেছে, কোনো দিন তারা নিজের কথাটা বলতে পারেনি। 5 তারিখে পরে যখন ইডি গেল 5 তারিখে, তারপরে যখন এই ঘটনা ঘটার পর শাহজাহান যখন পলাতক, তখন থেকে দেখবেন আপনি সন্দেশখালীতে আস্তে আস্তে করে বেড়মজুরে, রাজবাড়িতে, বেড়মজুর 2 নম্বরে আস্তে আস্তে মানুষ কথা বলার চেষ্টা করছে। একদম যদি আপনারা খেয়াল রাখেন দেখবেন ঠিক 5 তারিখের পর থেকে মানুষ আস্তে আস্তে দুই একজন কথা বলতে বলতে সেটা আস্তে আস্তে তাদের সাহসটা বাড়লো, যে না, আমাদের কথাটা বোধহয় এবার বলার সুযোগ এসেছে। মানুষ যখনই সুযোগ পেয়েছে তখনই তাদের প্রতিবাদটা করার চেষ্টা করেছে। এখন করছে এই জন্যেই, এখন মানুষ বুঝেছে যে তৃণমূলের নেতারা আর আমাদের উপরে হামলা করতে পারবে না। এই সুযোগে আমাদের দাবিগুলো, আমাদের সমস্যাগুলো মিডিয়ার সামনে বলি, আর আমরা সকলে ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হতে পারলেই এদেরকে আমরা তাড়াতে পারবো। দেখেছেন আপনারা কদিন আগে তৃণমূলের এক নেতাকে সভাপতি বানিয়ে দিল, তারপরে বলো না ও সভাপতি না, সভাপতি চলে গেল। এইরকম তৃণমূল, বিজেপি, আয়ারাম গয়রামের পার্টি হলে তো এইরকমই হবে। আমাদের পার্টিতে তো এরকম কোনো সিস্টেম নেই। ফলে যা হওয়ার তাই হচ্ছে। মানুষ ওদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে, তৃণমূল নেতাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে, আর তৃণমূলের নেতারা আমাদেরকে কেস দিয়ে জেলে ঢোকাচ্ছে। মানুষ অভিযোগ করছে পুলিশের কাছে। আজকেও টেবিল নিয়ে বসেছে পুলিশ, অনেকে অভিযোগ করছেন, করে সংবাদ মাধ্যমকেই বলছে পুলিশের সামনেই যে আমি জানি না এর কোনো সুরাহা হবে কি না। আগে অনেক অভিযোগ করেছি, তার কোনো সুরাহা হয়নি। শেষ 10 বছরে সন্দেশখালী থানার কি ভূমিকা পালন করেছে? পুলিশের কাছে যে সিস্টেমে অভিযোগ নেওয়া হচ্ছে, এই সিস্টেমটা দেখেই মনে হবে যে এই এলাকাতে কত সন্ত্রাস ছিল, সেই সন্ত্রাস উপশমের জন্য এখন পুলিশকে ক্যাম্প করে তাদের অভিযোগ নিতে হচ্ছে। তার মানে এখানকার মানুষ এদের অত্যাচারের ভয়ে আগে কোনো জায়গাতে অভিযোগ দেওয়ার মতন সুযোগ ছিল না। এটা তো পরিষ্কার। আজকের কেন পুলিশ ক্যাম্প করবে? এটা কি বৈধতা আছে নাকি? এর কোনো কি বৈধতা আছে এখানে? এই ক্যাম্প করে অভিযোগ নিচ্ছে, আর ক্যাম্প করে অভিযোগ নেবে কেন? পঞ্চায়েত সিস্টেম আছে, থানা আছে, মানুষ তা সেখানে গিয়ে অভিযোগ দেবে। তাহলে দিতে পারলো না, তার মানে এই ক্যাম্প করছে, এটাকে দেখেই আমাদের এই সিদ্ধান্তে আসতে অসুবিধা হয় না যে ওই এলাকার মানুষ অনেক বেশি আতঙ্কের মধ্যে ছিল, তাই তারা থানা পর্যন্ত যেতে পারতো না, আর থানা তাদের অভিযোগও নিত না। আজকে তো ঠেলায় পড়ে থানা এটা করছে। যখন চারিদিক থেকে চাপ তৈরি হচ্ছে, তখন মমতা ব্যানার্জি বলে দিচ্ছে ক্যাম্প করো, মানুষের অভিযোগ শোনো, সেই অভিযোগ আমরা মিটিয়ে দেবো। এটা কি নাটক হচ্ছে নাকি? মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান কমে যাচ্ছে, ওখানে ওদের ছেলেমেয়েদের লেখাপড়া জলাঞ্জলি হয়ে যাচ্ছে, দেশ ছেড়ে বাইরে চলে যাচ্ছে কাজ করতে, আর আজকের মনে পড়লো যে ওদের অভিযোগটা নিতে হবে। অভিযোগের কি দাম আছে? আমার ইজ্জত তো চলে গেল, ওই মায়েদের ইজ্জত তো চলে গেল, সেটা কি আর ফেরত পাবে? তাকেই তো আজকে পুলিশ গার্ড করছে, তাকে তো মমতা ব্যানার্জি এখন গার্ড করছে। তাহলে এই অভিযোগের কি ভিত্তি আছে? আমি তো মনে করছি এই অভিযোগটাও মানুষকে দেখানোর জন্য করা হচ্ছে, এই ক্যাম্পটাও মানুষকে দেখানোর জন্য করা হচ্ছে। দেখো মমতা ব্যানার্জি কত উদার, সে সব অভিযোগ নেওয়ার জন্যে পাড়ায় গিয়ে ক্যাম্প করছে। ক্যাম্পটা 5 বছর আগে কেন হয়নি? সন্দেশখালী থানার পুলিশের সঙ্গে তৃণমূলের গুন্ডারা ঘোরাঘুরি করে, তাদের পকেটে পিস্তল, মানুষ সব দেখে। তারপরে কি কোনো মানুষ যাবে থানায় অভিযোগ করতে? সিম্পল বিষয়। শেষ প্রশ্ন, সন্দেশখালীর আন্দোলন আগামী দিনে কোন পথে পরিচালিত হবে বলে আপনি মনে করছেন? এখনো পর্যন্ত সন্দেশখালীর মানুষ যে পথে আছে, আমি মনে করি সঠিক পথেই আছে তারা। তাদের জমির লড়াই, জমি ফেরতের লড়াই, বেঁচে থাকার লড়াই, রুটি রুজির লড়াই, 100 দিনের কাজ, মর্যাদার লড়াই, ভোটাধিকারের প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, এবং যারা চুরিদারি করেছে, লুট করেছে, বাটপাড়ি করেছে, রাহাজানি করেছে, এদের বিরুদ্ধে শাস্তির দাবিতে যে লড়াই করছে, এ লড়াই সঠিক পথেই আছে। সব মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, আমরা ওই ঐক্যবদ্ধ মানুষের লড়াইকে সমর্থন করি।
এভাবেই লড়াই যদি চলতে থাকে তাহলে মানুষ তাদের নিরাপত্তা ফিরে পাবে এবং এই সন্দেশখালিতে আগামী দিনে আরও ভালো পরিবেশ পাবে, যে পরিবেশের মধ্য দিয়ে মানুষ নিজের কথাটা নিজে বলতে পারবে। আমরা এটাই চাই যে মানুষ নিজের কথাটা নিজে বলতে শিখুক, বলতে পারুক, তাহলেই সে কোন দলে যাবে কি যাবে না তখন সে নিজে ঠিক করতে পারবে। আগে তো পরিবেশটা ঠিক হোক, তারপরে তো দল বাছাই। কিন্তু আমরা কি দেখছি আজকের, বিজেপি চলে গেছে ওখানে জয় শ্রীরাম স্লোগান দিয়েছে, মানুষের এই গণতান্ত্রিক আন্দোলনকে আঘাত করেছে, এরা অন্যায় করেছে। সন্দেশখালীর মানুষ এটা গ্রহণ করছে না। তাই বারে বারে গেলে খোঁজ নিয়ে দেখতে পাবেন আপনারা। কালকেরও আমি দেখছিলাম, আজকেরও সোশ্যাল মিডিয়াতে দেখলাম মেয়েরা বেরিয়েছে, বলছে, মিডিয়ারা যখন জিজ্ঞেস করছে নিরাপদ সর্দারকে চেনেন, সকলেই বলেছে হ্যাঁ চিনি তো, উনি এদের মতো নন। মানুষ এবারও মুখ খুলছে। অর্থাৎ যত দিন যাবে তত ধীরে ধীরে গণতান্ত্রিক আন্দোলন পুষ্ট হবে এবং ভালোর দিকেই যাবে। আমরা সেই ভালোর অপেক্ষায় রইলাম। সন্দেশখালীর গণ আন্দোলনের নেতা নিরাপদ সর্দার এই আন্দোলনের নেতৃত্ব দেবে? গণ আন্দোলনের নেতা নেতৃত্ব দিচ্ছে, কখনো নেপথ্যে দিচ্ছে, কখনো সরাসরি দিচ্ছে। তৃণমূলের অত্যাচারে ঘর ছাড়া, তবুও ঘরের বাইরে থেকেই নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছে। যখন আমরা ঢুকতে পারছি না, শেখ শাহজাহানকে তাড়িয়ে বেড়াচ্ছে, কেউ কথা বলতে পারছে না, নিরাপদ সর্দারই কিন্তু সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব নানানভাবে মানুষকে মুভমেন্ট করেছে। সেই অপরাধেই তো তাকে জেলে যেতে হয়েছে। গণ আন্দোলনের সঙ্গেই থাকবে নিরাপদ সর্দার। আপনারা শুনলেন সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক তথা গণ আন্দোলনের নেতা সিপিআইএম রাজ্য কমিটির সদস্য নিরাপদ সর্দারের কথা। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন জমির ফেরতের দাবিতে রুটি রুজির লড়াই সন্দেশখালীতে চলবে এবং গণ আন্দোলনের নেতৃত্ব দেবেন নিরাপদ সর্দারই। ধন্যবাদ।